বাংলাদেশের ব্যাটিংটাকেই তো কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বারবার। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে আমরা যেরকম ব্যাটিং করেছি তাতে সেটা যৌক্তিক, মানে বাংলাদেশের ব্যাটিংটা যৌক্তিক না, সেই ব্যাটিংকে কাঠগড়ায় দাঁড় করানো যৌক্তিক। টস জয়ের পর একটা দলে টপ মিডল অর্ডার যদি ওরকম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, 35 রানে 5 উইকেট পড়ে যায়, ইনফ্যাক্ট 35 রানে 6 উইকেটই হয়ে যেতে পারতো যদি রোহিত শর্মা সেই ক্যাচটা না ফেলতেন, তাহলে হয়তো বা আমরা 100 রানও করতে পারতাম না। শেষ পর্যন্ত যেই রানটা আমরা করেছি 228, সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ব্যাটসম্যানদের তাই কাঠগড়ায় দাঁড় করানো হবে না কেন? কিন্তু ভারতের বিপক্ষে ওই ম্যাচে আমাদের বোলিংটাও কি ভালো হয়েছে? আমাদের বোলিং প্ল্যানিংটা কি ভালো হয়েছে? সেইটার এক্সিকিউশন কি ভালো হয়েছে? ওই জায়গাটা তো কিন্তু বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের যেই ম্যাচটা আমরা খেলবো সেইখানে আমাদের বোলিংয়ের প্ল্যানিং বলেন এবং এক্সিকিউশন বলেন, ইভেন 11 বলেন, সব জায়গাটাতেই পরিবর্তন অবধারিত। কেন আমি অবধারিত বলছি এবং পরিবর্তনগুলো কোথায় করতেই হবে যদি নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা তৈরি করতে হয়, সেটা নিয়ে এই আলোচনাটা করছি। দেখুন, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটাকে বলা যায় কোয়ার্টার ফাইনাল না, প্রি কোয়ার্টার ফাইনাল। এটা রাউন্ড অফ 16-এর ম্যাচ বলতে পারেন। এই ম্যাচ যদি আমরা জিতি তাহলে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটাকে কোয়ার্টার ফাইনাল বলতে পারবেন। সেইটা জিতলে সেমিফাইনাল খেলার একটা চান্স থাকবে, মানে জিতলেই যে হবে বাকি দুটো ম্যাচ বিষয়টা সেটা নয়। তো অতদূর না ভেবে আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাকে বাংলাদেশের নিশ্চিতভাবেই সেই টার্গেটটা করেছে। টার্গেট তো আমাদের থাকেই, কিন্তু আমরা কি আসলে জিততে পারবো কিনা? ভারতের বিপক্ষে ম্যাচের আগে যেই কথাগুলো বলেছিলাম যে বাংলাদেশের সব কিছু নিজেদের পক্ষে আসতে হবে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেও কি অন্য কিছু বলার উপায় আছে? দেখুন, অন্য সবকিছু নিয়ে তো আমরা আলোচনা করবোই। এই ভিডিওতে যেহেতু শুধুমাত্র বোলিং নিয়ে আলোচনা করছে, ওই জায়গাটাতেই ফোকাস। খেলাটা হবে বাংলাদেশ নিউজিল্যান্ডের, সেটা রাওয়ালপিন্ডিতে। ওইখানে রান উৎসব হবে বলেই ধারণা করা হচ্ছে, ওই রকমই প্রেডিকশন। আর তাই যদি হয় সেক্ষেত্রে বোলারদের দায়িত্ব তো আরো অনেক বেশি বেড়ে যাবে। ভারতের বিপক্ষে ম্যাচে আমাদের বোলিং এর কথা বলছিলাম যে আমরা আসলে ঠিক কম্বিনেশনটা নিয়ে খেলতে পেরেছি কিনা, আমাদের প্ল্যানিংটা ঠিক ছিল কিনা, আমাদের এক্সিকিউশনগুলো ঠিক ছিল কিনা। এই জায়গায় আমি 2-3টা পয়েন্ট বলতে চাই। ধরুন, ওই ম্যাচটাতে কি আমরা আরেকজন এক্সট্রা স্পিনার খেলাতে পারতাম কিনা? ভারতের সেই লাক্সারিটা রয়েছে, তাদের দলে অনেকগুলো অলরাউন্ডার থাকার কারণে তারা 3 পেসার 3 স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে। আমরা সেটা পারি না, আমাদের কোনো একটা জায়গাতে স্যাক্রিফাইস করতে হতো। সো পেস বোলিং এর ওই জায়গাটা স্যাক্রিফাইস করে কি আমরা আরেকজন স্পিনার নিতে পারতাম কিনা? ওই ম্যাচে আমাদের 2 স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেনের পারফরমেন্স কি সেই কথাটা বলছে কিনা? হ্যাঁ, আমরা আশা করেছিলাম মুস্তাফিজুর রহমান ওই কাজটা করে দিবেন, যে একজন এক্সট্রা স্পিনার যে আমরা নিতে পারছি না সেই কাজটা মুস্তাফিজ অনেক বেশি করে দিবেন। মুস্তাফিজও কি সেই কাজটা করতে পেরেছে কিনা? প্রশ্নের জায়গা রয়েছে। প্রশ্নের জায়গা আছে, মুস্তাফিজকে নতুন বল দেয়া হলো কেন? মানে মুস্তাফিজ নতুন বলে বোলিং করতে পারেন না বা কখনো করেনি সেটা নয়, কিন্তু মুস্তাফিজকে দিয়ে প্রথম 4 ওভার টানা নতুন বলে করানো হলো, যেইখানে এরপরে বল হাতে তুলে দেওয়া হলো তানজিম হাসান সাকিবের। ওয়ারেজ আমরা জানি তানজিম হাসান সাকিব নতুন বলে অনেক বেশি কার্যকর, মুস্তাফিজ বল একটু পূরণ হয়ে গেলে তার কার্যকারিতাটা বেশি থাকে। সো টিম ম্যানেজমেন্টের এই প্ল্যানিংটাও আমার আসলে ঠিক বোধগম্য না ভারতের বিপক্ষে এক্স্যাক্টলি ঠিক আমরা কি করতে চাইছিলাম। এখন ওই ম্যাচে আমি বলছিলাম আমাদের 2 স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন তারা ভালো বোলিং করেছেন। মিরাজ 10 ওভার বোলিং করেছেন, তিনি কোনো উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র 37। আমাদের লেগ স্পিনার রিশাদ হোসেন তিনি 38 রান দিয়েছেন 10 ওভারে এবং তিনি 2টা উইকেট তুলে নিয়েছেন। বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছেন, অক্ষর প্যাটেলের উইকেটটা তুলে নিয়েছেন। আপনি খেয়াল করে দেখুন আমাদের 2 স্পিনারেরই কিন্তু ইকোনমি হচ্ছে গিয়ে 4-এর নিচে ছিল। এখন 228 মাত্র ডিফেন্ড করতে নেমে 4-এর নিচে ইকোনমিতে বোলিং করাটা অবশ্যই এই মিরাজ ও রিশাদকে হিউজ ক্রেডিট দিতেই হবে। 3 জন পেস বোলার যারা রয়েছেন, যারা বোলিং করেছেন, তার মধ্যে শুধুমাত্র তাসকিন আহমেদকে আমি বলতে পারি যে তিনি ভালো বোলিং করেছেন। তিনি 9 ওভার বোলিং করেছেন এবং তিনি ওইখানটাতে একটা উইকেট পেয়েছেন। তার ইকোনমিও হচ্ছে গিয়ে ওই 4-এর মতো এবং রোহিত শর্মার উইকেটটা তিনি পেয়েছেন। মুস্তাফিজ আর তানজিম সাকিবের ক্ষেত্রে সেই কথা বলা যাবে না। মুস্তাফিজ একটা উইকেট পেলেও তিনি 9 ওভারে দিয়ে দিয়েছেন 62 রান, আর তানজিম সাকিব কোনো উইকেট পাননি, 8.3 ওভারে দিয়েছেন 58 রান। হতাশ করেছেন, দুইজনেই আসলে হতাশ করেছেন। এখন রাওয়ালপিন্ডিতে আমরা যে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবো সেই ম্যাচে বোলিং অ্যাটাকের পরিবর্তন যে অবধারিত বলছি, সেইটার একটা জায়গায় আমার কাছে মনে হয় পেস বোলার নাহিদ রানাকে খেলাতে হবে, খেলাতেই হবে, এটার আসলে কোনো বিকল্প নেই।
আমাদের প্রথম ম্যাচে 3 পেসারের মধ্যে 2 জন পেসার অফ কালার ছিলেন, সেইটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে গিয়ে নাহিদ রানার যে র পেস রয়েছে সেইটা দিয়ে তিনি প্রতিপক্ষকে ভড়কে দিতে পারেন। আরও একটা যে রিজন সেটা হচ্ছে খেলাটা হবে রাওয়ালপিন্ডিতে, যেইখানে বাংলাদেশ পাকিস্তানকে গত বছর হচ্ছে গিয়ে টেস্টে যে হারিয়েছিল 2টো টেস্টে, এবং সেইখানে নাহিদ রানা খুব ভালো বোলিং করেছেন, স্পেশালি সেকেন্ড টেস্টে তো তিনি 5 উইকেট পেয়েছিলেন, একটা ইনিংসে 4 উইকেট পেয়েছিলেন। ফলে এবং এতগুলো ফ্যাক্টর যখন একসঙ্গে মিলে যাচ্ছে তখন আমি মনে করি যে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে নাহিদ রানাকে খেলানোর আসলে কোনো বিকল্প নেই। প্রশ্ন হচ্ছে সেটা কি মুস্তাফিজুর রহমানের জায়গায় নাকি তানজিম হাসান সাকিবের জায়গায়। আমি জানি যে মুস্তাফিজ আমাদের জন্য হচ্ছে কি একটা বিগ প্লেয়ার, বিগ স্টেজের বিগ প্লেয়ার হিসেবে তাকে আমরা সবসময় দেখতে চাই, যদিও সেটা তিনি ডেলিভার কমই করতে পারেন। এবং রাওয়ালপিন্ডিতে যেই উইকেটটাতে খেলা হবে সেই উইকেটে মুস্তাফিজের আরও বেশি বিবর্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। সেই উইকেটে মানে দুবাইয়ের উইকেটে মুস্তাফিজের কার্যকারিতা যেখানে আরো অনেক বেশি এক্সপেক্ট করা হচ্ছিল, ওই উইকেটটা যেখানে তার জন্য অনেক সুইটেবল ছিল সেইখানেই তিনি ভালো করতে পারেননি। আর রাওয়ালপিন্ডির ওই ব্যাটিং ট্র্যাকে মুস্তাফিজের বোলিংটা কি হবে সেটা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট ওই ব্রেভ কলটা নিতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। সো পেস বোলিংয়ের এই জায়গাটাতে আমার মনে হয় তানজিম সাকিবকে সরিয়েই এইখানটাতে নাহিদ রানাকে একাদশে ইনক্লুড করা হবে। আরেকটা যেটা ইস্যু সেটা হচ্ছে গিয়ে যে আমরা এইখানটাতে কি আরেকজন বাড়তি স্পিনার নিয়ে খেলাবো কিনা। দুবাইয়ের উইকেটে যেটা আমরা হয়তোবা অভাব অনুভব করেছি, যেটা আমরা হয়তো স্বীকার করব না, কিন্তু আরেকজন স্পিনার থাকলে এটা ভালো হতো কিনা। দেন এগেন আমাদের অনেক সীমাবদ্ধতাও আছে, যেটা বলছিলাম মুস্তাফিজের কাছ থেকে যেটা প্রত্যাশিত ছিল সেইটা তো তিনি আসলে ডেলিভার করতে পারেননি। এখন দুবাইয়ের ওই উইকেটে আমরা আরেকজন বাড়তি স্পিনার নিয়ে খেলাইনি, আমরা রাওয়ালপিন্ডির এই ব্যাটিংটাকে কি বাড়তি আরেকজন স্পিনার নিয়ে খেলাবো। আমাদের স্পিনিং অপশনটাকে রিশাদ হোসেন তো আর মেহেদী হাসান মিরাজ তো রয়েছেন, নাসুম আহমেদ বাইরে বসে রয়েছেন বাহাতি স্পিনার। ওই 2 স্পিনার প্রথম ম্যাচে যে বোলিং করেছেন তাতে তাদের একাদশের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। আর মিরাজ তো অলরাউন্ডারই, তিনি বাইরে যাবেনটাই বা কেন। রিশাদেরও বাইরে যাওয়ার সুযোগ নেই একাদশের। নাসুম আহমেদকে একাদশে ইনক্লুড করতে হলে তাহলে হচ্ছে গিয়ে থার্ড স্পিনার হিসেবে এই জায়গাটাতে ইনক্লুড করতে হবে। সেটা কি আমরা করবো কিনা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বিপক্ষে? আমার মনে হয় না যে ওই রকম ফ্ল্যাট ট্র্যাকে আমরা ঠিক আসলে থার্ড স্পিনার ওইখানে নাসুমকে ওইখানটাতে ইনক্লুড করব। বরং যেটা আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ যদি ম্যাচ ফিট থাকেন, তিনি যদি ম্যাচে খেলেন, যেটা এক্সপেক্ট করা হচ্ছে, রিয়াদ কার জায়গায় আসবেন সেটা নিয়ে আবার একটা বিরাট বড় জটিলতা রয়েছে। এটা 5-5টা আলাদা কম্বিনেশন মানে এইখানটাতে ভাবনায় টিম ম্যানেজমেন্টে রাখতে পারে। আমি আরেকটা ভিডিও করেছিলাম, সেখানে আলোচনা করেছি। রিয়াদ দলে আসলে কিন্তু তার অফ স্পিনটা ওই ক্ষেত্রে কার্যকর হয়ে যেতে পারে যদি ওইটা ডিমান্ড থাকে ওই রকম। আপনি খেয়াল করে দেখবেন প্রথম ম্যাচে কিন্তু আমরা কোনো 6 বোলিং অপশনের দিকে যেতেই পারিনি, যাওয়ার মতো অবস্থাতেই আমরা যাইনি। ধরেন সৌম্য সরকারকে দিয়ে তো 2টা ওভার করানোই যেতে পারতো, কিন্তু সেই করানোই যেতে পারতো অবস্থায় কি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পুরো ইনিংসের কোনো একটা ফেজে ছিলেন না। তো রাওয়ালপিন্ডিতে যদি ওরকম অবস্থা হয়, আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদ খেললে স্পিনারদের ক্ষেত্রে ওই হিসাবটা যদি তৈরি হয়, সেক্ষেত্রে তিনি কয়েকটা ওভার হাত হয়তো বা ঘুরিয়ে দিতে পারেন। আর পেস বোলিং এর ওই ক্ষেত্রে সৌম্য সরকার দেন এগেন আবারও তিনি ব্যাকআপ হিসাবে থাকবেন। নাসুম আহমেদকে তাই 11-এ প্রথম ম্যাচে যেখানে দেখা যায়নি পরের ম্যাচে দেখা যাবে বলে আমার কাছে মনে হয় না। বোলিং এর পরিবর্তনটা অবধারিত, বোলিং এর স্ট্র্যাটেজিক জায়গাটা থেকেও পরিবর্তন অবধারিত। যেটা আমি বলছিলাম যে মুস্তাফিজকে এই ম্যাচে খেলানো হবে বলে আমার ধারণা, কিন্তু তাকে একটু ওল্ড বলই দেওয়া উচিত। নিউ বলের ওই জায়গাটাতে তাসকিন আহমেদের সঙ্গে নাহিদ রানাকেই এখানটাতে খেলানো উচিত, দরকার, প্রয়োজন। তাহলে গিয়ে যদি আমরা নিউজিল্যান্ডের এই ব্যাটিংটাকে কিছুটা পেনিট্রেট করতে পারি, ওই ব্যাটিং লাইন আপটাকে যদি আমরা কিছুটা নাড়িয়ে দিতে পারি। আর হচ্ছে গিয়ে এইখানটাতে পার্সন চেঞ্জের জায়গাতে আমার মনে হয় না যে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে আমরা এই তানজিম সাকিবের পরিবর্তে নাহিদ রানাকেই খেলাবো, এর বাইরে অন্য কোনো অপশনের দিকে আমরা যাব বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমার কাছে যদি জিজ্ঞাসা করেন, আমার এই তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান এই 2 জনের মধ্যে মুস্তাফিজকে যে বাদ দেয়াই যাবে না, আমি আবার সেটা মনে করি না। ঠিক যেমন আমি বলেছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি ফিট হলে তো একাদশে খেলবেননি, সেক্ষেত্রে মুশফিকুর রহিমকে বাদ দেয়াই যাবে না, এইটা আমি কিন্তু মনে করি না। ঠিক তেমনি ভাবে টিম ম্যানেজমেন্টের এই কলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ এবং তানজিম সাকিব 2 জনই প্রথম ম্যাচে যেমন বোলিং করেছেন, এবং মুস্তাফিজের ক্ষেত্রে আরো বেশি আশঙ্কা যে রাওয়ালপিন্ডির উইকেটে কেমন করবেন, আমার কাছে মনে হয় যে 2 জনের যে কাউকে ড্রপ করা হতে পারে। কিন্তু আমি শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের হিসাব
নিকাশ থেকে আমার কাছে যেটা মনে হয় তারা তানজিম সাকিবকে চেঞ্জ করবে, বোলিং লাইন আপে একটাই চেঞ্জ আসবে। তবে স্ট্র্যাটেজিক জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজকে একটু ওল্ড বলে নিয়ে যাওয়া হবে এবং নতুন বলটা নাহিদ রানাই শেয়ার করবেন তাসকিন আহমেদের সঙ্গে। আর থার্ড স্পিনিং অপশন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের সঙ্গে এখানে নাসুম আহমেদ স্পেশালিস্ট স্পিনার হিসাবে আসবেন বলে আমার কাছে মনে হয় না। ব্যাটিংটা তাহলে আরও ক্ষুদ্র হয়ে যায়, কিংবা পেস বোলিংয়ের ওই জায়গাটাতে আমরা আরেকটা স্যাক্রিফাইস করবো বা 2 পেসার 3 স্পিনার নিয়ে আমরা খেলাবো ওই উইকেটে, সেইটাও আমার কাছে মনে হয় না। সেই ক্ষেত্রে থার্ড স্পিনার হিসেবে হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদ যদি প্রয়োজন পড়ে হাত ঘোরাবেন। এই বোলিংয়ের অবধারিত পরিবর্তনটা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের করতে হবেই বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার মতামতটা কি জানাতে পারেন।